এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শক্তি দেখিয়ে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ, খালেদার অভিযোগ ফখরুলের উপর হামলার বিচার দাবি। ডিএমএর আহ্বানে সারা দেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, 24 ঘন্টার কর্মসূচিতে দুর্ভোগে রোগীরা। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে ফখরুলের গাড়ি বহরে হামলা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, জনসমর্থন হারিয়ে এখন গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় আওয়ামী লীগ জড়িত অভিযোগ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। এটিএম ফজলে রাব্বির নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের ইফতার অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইফতারের আগে দেয়া বক্তব্যে রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। খালেদা জিয়া বলেন, অসুস্থ রাজনীতির কারণেই ঘটেছে এই ঘটনা। আমি জানতে চাই যে মহাসচিব উপর যে এই হামলাটা হলো, তারপরে কতজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমাদের লোকজন কিছু না করলেও সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়, এদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, জেলে পড়তে হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না উল্লেখ করে সহায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেন খালেদা জিয়া। নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হতে হবে। আওয়ামী লীগের অধীনে, হাসিনার অধীনে কোনো নির্বাচন দেশে হবে না, হতে দেয়া হবে না। আওয়ামী লীগ থাকলে তার গুন্ডা বাহিনী থাকবে, তার সমস্ত পেটুয়া বাহিনীগুলি থাকবে, তার যত জলাচামুন্ডা যাকে যেখানে বসেছে তারা থাকবে। ইলেকশন কমিশন একটা তাবেদার ইলেকশন কমিশন, সেই তাবেদার ইলেকশন তাদের পুরো তাবেদারি করে যে কোনো প্রকারে আওয়ামী লীগকে জেতাবার চেষ্টা করবে এবং জেতাবে। জনসমর্থন নেই বলে আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পেয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নেতৃত্ব পর্যায়ে হামলা প্রমাণ করে আওয়ামী লীগ গায়ের জোরে দেশ চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাঙামাটি যাওয়ার পথে হামলার শিকার ফখরুল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আর এই হামলাকে অন্যায় আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হামলার প্রতিবাদে বিএনপি কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। পাহাড় ধসে আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাচ্ছিল পার্বত্য জেলা রাঙামাটিতে। সকাল 10টায় বহরটি অতর্কিত হামলার শিকার হয় রাঙ্গুনিয়ায়। তারা রাঙামাটি যাওয়া স্থগিত করে ফিরে আসেন চট্টগ্রাম। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফখরুল বলেন, এ হামলা গণতন্ত্রের উপর বড় আঘাত। হামলায় দলের অন্তত 5 জন নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই আঘাত বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। আজকে আমাদের উপর যে আক্রমণ, এই আক্রমণ প্রমাণ করছে যে এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাসিস্ট ওয়েতে দেশ পরিচালনা করছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। আমরা এটা খতিয়ে দেখছি। বিএনপি তো বলা মুশকিল, তাদের তো মফস্বলে ইদানিং কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের সঙ্গে মানামানিতে লিপ্ত হয় এবং দাওয়া পাল্টাতাও করে। আমি এটাকে এইভাবে দেখছি না। হয়তো কেউ করেছে, কারা করেছে এটা আমরা কেন্দ্রীয়ভাবে কেউ জানি না। বিচ্ছিন্ন কোনো ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, এটা যেই দলেরই হোক বা অরাজনৈতিক হোক, আমরা পুলিশকে বলা হয়েছে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হামলার জন্য আওয়ামী লীগ দায়ী, বিএনপি মহাসচিবের এমন অভিযোগকে প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে খাগড়াছড়ির 2 এলাকায় পাহাড় ধসে সহোদর ভাই সহ 3 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় ভোরে রামগড়ের বুদংছড়ায় মাটির ঘরের উপর পাহাড় ধসে পড়লে 2 ভাই নুরুন নবী ও মোহাম্মদ হোসেন মারা যায়। সেখানে উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সার্ভিস, বিজিবি ও রেড ক্রিসেন্টের সদস্যরা। পরে লক্ষ্মীছড়িতে সকাল 7টার দিকে পাহাড় ধসে 5 বছরের নিপুণ চাকমার মৃত্যু হয়। এদিকে বৃষ্টির কারণে পাতাছড়া বাজার এলাকায় ডাইভারশন রোড দেবে গেছে, এতে বন্ধ হয়ে গেছে ফেনীর সঙ্গে খাগড়াছড়ির বাস চলাচল, তবে হালকা যান চলাচল করছে। মৌলভীবাজারের বড়লেখায় ডিমাই টিলা ধসের পর মা আসিয়া বেগম ও মেয়ে ফাহমিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ভোর রাত 3টা থেকে 4টার মধ্যে ডিমাই এলাকার বেশ কয়েকটি পাহাড়ে ধস নামে। এ সময় আসিয়া বেগমের ঘরের ওপর মাটি ধসে পড়লে মেয়ে সহ তিনি চাপা পড়েন। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছে, ডিমাই এলাকায় আরও কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তবে হতাহতের আর কোনো খবর পাওয়া যায়নি। কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। উপজেলার আমলাবাজারে বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকেরা বিকেল স্থানীয় যুবলীগ অফিসে ভাঙচুর করে। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল আরেফিনের সমর্থকেরা। এ সময় আহত হন 5 জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর মারা যান মালিথার সমর্থক শাহিন আলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও চিকিৎসকের উপর হামলা মামলার বিচার দাবিতে সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। ভোর থেকে চলছে 24 ঘন্টার এই কর্মসূচি, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রোববার সকাল থেকে 24 ঘন্টার জন্য সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর আহ্বানে এই কর্মসূচির কারণে রাজধানীতেও বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস। রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে দেখা গেছে চিকিৎসকদের এই কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এসব হাসপাতালে চিকিৎসকদের চেম্বার ছিল খালি। ভোগান্তিতে পড়া রোগীদের অনেকেই জানিয়েছেন ক্ষোভ। ভোর 4টায় আসছি এখানে বসে আছে, আজকে তোর কোনো ডাক্তার নাই, আছে ওদের ধর্মঘট। ডাক্তারদের এটা করা উচিত হয়নি। এই জায়গাটা আমরা খুব মনক্ষুণ্ণ ওনাদের উপর। ঢাকার বাইরেও দেখা গেছে একই চিত্র। চিকিৎসকেরা ব্যক্তিগত চেম্বারে না বসায় দুর্ভোগে পড়েন অসংখ্য রোগী। বেলতলা থেকে জানি না যে আজকে বন্ধ ডাক্তার দেখানোর জন্য, তো আমি তো আর জানি না যে আজকে ডাক্তার নাই। এখন কি করব, অপেক্ষা করতে হবে কখন ডাক্তার আসবে। রোগীদের ভোগান্তির প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি বিএমএ, তবে তারা বলছে সারা দেশে জরুরি চিকিৎসা সেবা চালু আছে। আমরা আসলে যে আন্দোলনটা করেছি, আমরা শুধুমাত্র প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছি মাত্র। আমাদের চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে রোগী দেখবে না, কিন্তু সরকারি হাসপাতাল খোলা আছে। ইভেন প্রাইভেট হাসপাতালের জরুরি চিকিৎসাও কিন্তু চালু আছে। সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু কেন্দ্র করে সেখানে ভাঙচুর ও চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএমএ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএমএর যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সাম্প্রতিক সময় 73 জন চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এই সন্ত্রাসী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই 73 সংখ্যাটা সাম্প্রতিক কতটুকু সময় আমি ঠিক জানি না। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নিশ্চয়ই অ্যাড্রেস করা উচিত ছিল। তবে ওনারা যেটা করছেন সেটাও আসলে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। বিশেষ করে সারাদিনই আজকে আমরা সংবাদে দেখছি যে মানুষের কিরকম ভোগান্তি হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আমরা যারা ডাক্তারদের সেবাটা নিয়ে থাকি, তারা কিন্তু প্রায়ই একটা অভিযোগ করি যে ডাক্তাররা নাকি কোনো চিকিৎসাই আসলে এমনি দিতে চান না, সবই তারা প্রাইভেট হাসপাতালে নেওয়ার জন্য তারা ব্যস্ত থাকেন, প্রাইভেট প্র্যাকটিস করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন। প্রাইভেট প্র্যাকটিসটাই তাদের একমাত্র চিকিৎসার জায়গা, এবং প্রাইভেটে আসলে শুধু টাকা নেওয়া হয় এবং কোনো চিকিৎসা দেওয়া হয় না। তাহলে এটা একরকম আমাদের জন্য ভালোই। তো ওরা তো ওদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন, এতে ওদের টাকা পয়সার ক্ষতি হচ্ছে, ওদের সরকারি হাসপাতালে ওদের চাপ বেশি নিতে হচ্ছে, ওরা জরুরি হাসপাতাল বেশি খোলা রাখছে, ওদের আয় রোজগার কম হচ্ছে। সেটা কি হচ্ছে কিনা সেটা আমরা জানি না। না, ঘটনা হচ্ছে আমরা তো এই দাবিটা করে থাকি যে প্রাইভেট
হাসপাতালে পাঠানোর জন্য ডাক্তাররা সবসময় ষড়যন্ত্র করেন এবং ডাক্তাররা সেখানে আসলে শুধু টাকা নেন, চিকিৎসা কিছু করেন না। তো সেটি ডাক্তাররা বন্ধ রেখেছে। আমরা তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের অভিযোগ, বেশিরভাগ সময় এই ধরনের অভিযোগ কিন্তু শিক্ষকদের বিরুদ্ধেও এরকম অভিযোগ আছেই যে তারা অনেকে প্রাইভেট পড়াবেন, এই জন্য তারা ইউনিভার্সিটিতে বা কলেজে বেশি সময় দেন না। কিন্তু তারা যদি আসলে প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ রেখে দেন এবং সেই তুলনায় আসলে তাদের যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে কোয়ালিটি এডুকেশন দেওয়ার কথা সেটা যদি ঠিক না করেন, তাহলে তো আসলে আমার কাছে মনে হয় যে কোনো পেশারই দেখেন, একজন চিকিৎসক তার কাজ হচ্ছে 8 ঘন্টা হাসপাতালে চিকিৎসা দেওয়া। তিনি যদি চাকরি করেন, তিনি যদি প্রাইভেট প্র্যাকটিস না করতে চান, এটি তার প্রেরোগেটিভ, আমাদের এটি মেনে নিতে হবে। অবশ্যই আমরা মনে করি যে তাদের আমাদের এটি মেনে নিতে হবে। কিছু বিনিময়ে আসলে সেবাদান বন্ধ রাখাটা, সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক না, উনি 8 ঘন্টার বেশি কাজ নাই করতে চাইতে পারেন, উনি 8 ঘন্টা বেশি কাজ নাই করতে চাইতেন। আমি এদিকে মনে হয় না ডাক্তাররা এরকম কোনো শপথ নিয়ে যান যে তারা 8 ঘন্টা আমরা আসলে ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী তারা যদি এখন মানে আমার জানা নেই যে পৃথিবীর কোন দেশে তারা বলেন কিনা যে আমরা 8 ঘন্টা বেশি করব। প্রাইভেট প্র্যাকটিস তার প্রেরোগেটিভ। উনি তো বলেন যে উনি সরকারি যে হাসপাতালে উনি কাজ করছেন সেখানে উনি 8 ঘন্টায় কাজ করবেন। সরকারি ডাক্তার কতজন? না, বেসরকারি ডাক্তারের ক্ষেত্রেও উনি সেটা বলেন না যে সেইখানে উনি এটা করবেন না। উনি বলছেন উনি প্রাইভেট প্র্যাকটিস উনি করবেন না। আমরা তো কেউ উনাকে বলতে হয় না যে আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন। তার জন্য অবশ্যই হ্যাঁ, উনারা তো শুধু সেইটাই বন্ধ রেখেছেন, এটা তো তার প্রেরোগেটিভ, উনি এটা বন্ধ রাখতেই পারেন না। কিন্তু সমস্যাটা হয় যে প্রাইভেট চেম্বার ছাড়াও কিন্তু প্রাইভেট প্র্যাকটিস হয়। অনেকেই দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে কাজ করা শেষ করার পরে তারা অন্য কোনো হাসপাতালে হয়তো বসে, ওখানে চিকিৎসা পাওয়া যায় না, ওইখানে গেলে এটা ভালো না, সরকারি হাসপাতালের জন্য ওয়েট করা উচিত। যাই হোক, আপনি নিশ্চয়ই অন্যভাবে বলছেন বিষয়টা, অন্যান্য কিছু খবর আছে সেগুলো জানিয়ে দিচ্ছি আমরা। শ্রবণ প্রতিবন্ধী 72 শিশু বিনামূল্যে পেল ক্লকিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস। এতে শুনতে ও কথা বলতে পারবে সব শিশু। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় এসব ডিভাইস বরাদ্দ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জন্মের পর থেকেই কানে শুনতে পায় না এই শিশুরা। নানা জায়গায় চিকিৎসা করিয়েও কাটেনি সমস্যা। ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসে এই সমস্যা দূর করা গেলেও এদের পরিবারের ব্যয়বহুল এই চিকিৎসার সঙ্গতি নেই। তবে এবার মুখে হাসি ফুটবে এই শিশুদের। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় 72 শিশুকে বিনামূল্যে ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস বরাদ্দ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন শিশুদের স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় অভিভাবকেরা। কানে শুনতে পারে না, আমরা সেটা 6 মাসের দিকে বুঝতে পারছি। তখন থেকে আমরা ট্রাই করি, আমাদের জামালপুরে ডাক্তার দেখাই, উনি পরবর্তীতে ময়মনসিংহ পাঠায়, ময়মনসিংহ দেখায়। ময়মনসিংহ দেখানোর পরে যখন আমাদের হয়নি, তখন ওখান থেকে আমাদের বলছে যে ঢাকায় পিজিতে দেখাইতে। সরকারিভাবে আরেকটা পাবো, আজকে ককলিয়ার ইমপ্ল্যান্ট বরাদ্দ পাবো, এটা সরকারিভাবে পাবো। এখন মোটামুটি বাচ্চাটা 1.5 মাস হলো ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়ে গেছে আর কি। সংশ্লিষ্টরা জানিয়েছেন বরাদ্দ পাওয়া শিশুদের পর্যায়ক্রমে ইমপ্ল্যান্টেশন করা হবে। প্রতিটি ডিভাইস ইমপ্ল্যান্টেশনে খরচ হবে 10 লাখ টাকার উপরে। সব মিলিয়ে খরচ 7 কোটি টাকা। বাচ্চারা কানে শোনে না, প্রধানত বাচ্চাদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়। তো সেটি মানুষের জন্য, যারা কানে শোনে না তারা কিন্তু কথা বলতে পারে না, সে কারণে এই ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে আমাদের শিশুদের, বিশেষ করে যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদের একটা ব্যাপক মানে উপকার হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2010 সাল থেকে 152 শিশুকে বিনামূল্যে ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস দিয়েছেন তারা। আব্দুল আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। রাত 9:21 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ব্যাংক হিসেবে আবগারি শুল্কের হার ও নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, আবগারি শুল্কের নাম পরিবর্তন করে স্মার্ট ইনকাম ট্যাক্স রাখা হতে পারে। এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু সাম পরিবর্তন সেখানে হবে। কথাটি বললাম এই জন্যে, এই কথাটি বলতে আমার অনেক দেরি হবে। পার্লামেন্টে বলতে একেবারে 28 তারিখ পর্যন্ত চলে যাবে আবগারি শুল্ক, এটা কোনো মতেই হওয়া উচিত না। এটা ইজ পার্ট অফ দ্য ইনকাম ট্যাক্স। যে হোক, কিভাবে বর্ণনা করা যায় এটা চিন্তা করা যাবে।
ভিয়েতনাম থেকে 2.5 লাখ টন চাল আমদানি পর আরো 6 লাখ টন চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। এজন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনের সকালে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে চালের যথেষ্ট সরবরাহ আছে, তারপরও এবছর তুলনামূলক কম উৎপাদন হওয়ায় বাজারের স্থিতিশীল রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার চালের আমদানি শুল্ক কমানোর বিষয়টিও বিবেচনা করছে বলে জানিয়েছেন মন্ত্রী। 26% বেড়ে বা 38% সমৃদ্ধশালী বাংলাদেশ। ভিয়েতনাম থেকে সেদিন 2.5 লক্ষ টন আমদানি আমাদের পার্সেস কমিটি আমরা অনুমোদন দিয়েছি। G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট 2 লক্ষ টন আতপ আর 50,000 টন সিদ্ধ চাল। তারপর আমরা 6 লক্ষ টন ইম্পোর্টের জন্য আমরা টেন্ডার করেছি। খেলাধুলার খবর জানাতে অনুপম আছেন আমাদের সঙ্গে। অনুপম, 6 উইকেট নেই ইন্ডিয়ার, কিন্তু একটি দারুণ ওভার খেলেছেন হার্দিক পান্ডিয়া। 23 রান, 3টা 6 একটা 4 এবং তিনি 32 বলে একটি 50 করেছেন। হ্যাঁ, এবং 32 বলের মধ্যেও 3টি 6, কি মনে 4টি 6 4টি 4। সেই ক্ষেত্রে আসলে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে যেখানে পাকিস্তান বোলিং করছে এবং ভারত ব্যাটিং করছে, সেই ম্যাচে আসলে শেষ কথা বলে কিছু নেই। এখন আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। খেলায় হয়তো আরো উত্তেজনা আসবে, আমরা সেই খবরগুলো জানিয়ে দেবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। এটা 30 মিনিটে ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের দেয়া 339 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 140 রান। কনফেডারেশনস কাপের এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছে পর্তুগাল। এখন পর্যন্ত গোলশূন্য অবস্থায় আছে ম্যাচ। ফিফা কনফেডারেশন কাপে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়া। ম্যাচের দর্শক আসনে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সঙ্গে ছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 15তম স্থানে থেকে কুইন্স কাপ শেষ করেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে 4 শট কম খেলেছেন তিনি। খেলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মহুয়া এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। সোমবার থেকে সড়ক ও জনপথ বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি 12 দিনের জন্য বাতিল করা হয়েছে। সন্ধ্যায় সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ইফতারে যোগ দিয়ে এ তথ্য জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে 19 জুন থেকে ঈদের পর 3 দিন পর্যন্ত সহজের সবার ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় রাস্তা যান চলাচলের উপযোগী রাখা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, পাহাড় ধসের পর 3 পার্বত্য জেলার সড়ক আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আংশিক চালু করা সম্ভব হবে। এসব সড়ক পুরোপুরি চালু করতে 2 থেকে 3 মাস লাগবে বলে জানিয়েছেন তিনি। জরুরি প্রয়োজন ব্যতীত ঈদের 3 দিন পর পর্যন্ত আপনাদের ছুটি বাতিল করলাম। আমি আশা করি দেশ ও জনগণের স্বার্থে আমাদের ইঞ্জিনিয়াররা ত্যাগ স্বীকার করে এবং এবারও তারা। এদিকে ঈদ সামনে রেখে গাবতলী বাস টার্মিনালে টোলের নামে যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ চক্র। ফাঁড়ির সামনে প্রকাশ্য চাঁদাবাজি চললেও নির্বিকাল পুলিশ। অভিযোগ আছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মনোনীত ইজারাদার মোহাম্মদ জসিম উদ্দিনের সহায়তায় চলছে চাঁদা আদায়। গাবতলী বাস টার্মিনালে এই হাতাহাতির দৃশ্য প্রতিদিনের। দাবি করা টাকা না দিলেই যাত্রীদের উপর চড়াও হচ্ছে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা। টার্মিনালে বাস থেকে মালামাল নামানোর সঙ্গে সঙ্গেই টোলের নামে চাঁদা আদায়ে যাত্রীর সামনে হাজির চাঁদাবাজরা। টার্গেট বাস প্রতি অন্তত 500 টাকা আদায়। সে হিসেবে দিন শেষে শুধু যাত্রীদের কাছ থেকেই তোলা হয় কমপক্ষে 50,000 টাকা। একটা বস্তা নিলে 150, 200, 300, 400 কেউ কোনো কাজ প্যাসেঞ্জারে ঘুষাইয়া এখান থেকে রক্ত করে ফেলায়। ওরা এত হয়রানি করে, এখন আমাদের দিতে হয় 50 টাকা 20 টাকা। টাকা না দিলে ওরা ছাড়েই না। এ হয়রানির শিকার সিএনজি চালকেরাও। 30 টাকা 20 টাকা এবং 10 টাকা, নিম্ন 10 টাকা পার্কিং নেয় আর কি। ওরা বলে যে আমরা পুলিশকে কন্ট্রোল করে রাখি, টাকা ছাড়া আমরা যাত্রী আঙ্গরে ছাড়ে না। সংঘবদ্ধ এ চক্রের সর্দার আসাদ, মফিজ, কাউসার, সাগর, শামীম সহ অন্তত 10 জন। তাদের সবার অধীনে চাঁদা আদায়কারী আছে 8 থেকে 10 জন করে। কিসের টাকা নিলা? ওটা কিছুর টাকা হয় না, তো যে পার্কিং এর টাকাটা নিছে, আমাদের ডিউটি দেওয়া হয়েছে, ডিউটির টাকা। আমি নিজে দেখলাম আপনি বস্তার টাকা নিচ্ছেন এবং জোর করে নিচ্ছেন কেন? বস্তার টাকা আমি নেইনি, জোর করে এরকম কোনো টাকা পয়সা আমি নেইনি। কত করে দেয় আপনাকে? কিসের টাকাটা? যেগুলো টাকা তুলতেছে। না, যারা টাকা তোলে, যাদের কাছ থেকে নেয়, তাদেরকেও আমি প্যাসেঞ্জারকে বলি যে টাকা দিবেন না, 1 টাকা। টাকা দিলে আপনাদেরকেও মারবো, ওদেরকেও মারবো। টাকা তোলার দায়িত্ব কে দিছে? দিছে টার্মিনাল থেকে অর্ডার দিছে, আমরা উঠাই। টার্মিনালকে এই যে সর্দার এই যায় গেল গা। তবে ক্যামেরা দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সর্দারেরা।
জোর করে নিলে দেখেন সমস্যা কি, ওটা যদি নাই দেখেন আমরা এই যে আপনার অধীনে যারা আছে যাদেরকে বললেন প্রত্যেকেই তো টাকা তুলতেছে। আমার 6 জন পার্কিং ছাড়ানো কিছু ওঠে না। 2009 সালে গাবতলী টার্মিনালে রাজস্ব আদায়ের সহযোগিতাকারী হিসেবে মোহাম্মদ জসিমউদ্দিনকে মনোনয়ন দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইজারার শর্তনামা বলছে বাস, ভ্যান, লেগুনা, ঠেলাগাড়ি ও সিএনজি অটো থেকে টোল আদায় করা যাবে রসিদের মাধ্যমে। এর বাইরে রাজস্ব আদায়ের এখতিয়ার নেই। আমি এখন শুনতেছি, আমি হয়তো ইতিপূর্বে শুনলে আমি হয়তো তারা ডাকে যেতে পারতাম যে আপনি তো ওই যাত্রীদের থেকে টাকা নেওয়ার নিয়ে সিটি কর্পোরেশন আপনাদের নিয়োগ করে নাই। তবে এসব শর্তের ধার ধারেন না ইজারাদার জসিমউদ্দিন। কার্যালয়ে চাঁদাবাজদের নিয়েই বৈঠক করতে দেখা গেছে তাকে। এ নিয়ে কথা বলতেও জানালেন অস্বীকৃতি। এদিকে ফাঁড়ির সামনেই প্রকাশ্য এই চাঁদাবাজিতে নির্বিকার পুলিশ। এখনো আমরা পাইনি, আমাদের মধ্যে টহল পার্টি আছে, আমাদের পার্টি আছে, থানার পার্টি আছে, তারপরেও যদি আপনি বলতেছেন বিষয়টা আবার আমরা দেখতেছি। অভিযোগ আছে স্থানীয় সংসদ সদস্যের ভাইয়ের ঘনিষ্ঠ হওয়ায় ইজারাদার জসিমউদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের বিরুদ্ধে শিল্পীরা বস 2 ও নবাব সিনেমা মুক্তি বন্ধের দাবি। রাত 9:46 আমরা ফিরে এলাম। ফখরুলের গাড়িবহরে হামলায় বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। বুলবুল বলছেন মনে হচ্ছে সভ্য দেশে জন্ম নিয়ে খারাপ সময়ের কাছে বন্দী হয়ে আছি। আরাব বলছেন বিরোধী দলের নেতাকর্মীর উপর হামলা, খুন, গুম করা আওয়ামী লীগের স্বাভাবিক ঘটনা। কামাল বলছেন এই হামলার মদতদাতাদের বের করে শাস্তির আওতায় আনা উচিত। জাকির বলছেন সরকারের উচিত এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। তারেক বলছেন গণতান্ত্রিক দেশে কিভাবে একটি দলের মহাসচিবের উপর হামলা চলে তীব্র নিন্দা জানাচ্ছি। শাহিন বলছেন কারা এর সঙ্গে জড়িত তা বার করতে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অপল বলছেন এটা সত্যিই দুঃখজনক, একটি দলের মহাসচিবের উপর হামলা কখনো সুস্থ রাজনীতি হতে পারে না। নাফিস বলছেন এটা পরিকল্পিত হামলা, সরকারের উচিত হামলাকারীদের শক্ত হাতে মোকাবেলা করা। আসাদ বলছেন রাজনীতির প্রতিহিংসার শিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মলি বলছেন সরকারের কাছে আবেদন দোষী যেই হোক আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিন। কঠোর শাস্তি এটা অবশ্য দেয় উচিত, দোষী যেই হোক। তবে মানে এই ধরনের হামলা করাটা আমি এখনো বিশ্বাস করতে চাই যে এটি আসলে সরকারি দলের মদদে করা হয়নি, কারণ এর মাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক ফায়দাই আসলে আদায় করা সম্ভব না। কিন্তু যেটি মনে করা হচ্ছে কোনো ধরনের ভয় ভীতি দেখাতেই যদি এই হামলাটি করা হয় তাহলে অবশ্যই তা নিন্দনীয় এবং সরকারের উচিত যে এটি আসলে উপযুক্ত ভাবে তদন্ত করে এটি বের করা। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই। দর্শকরা নানা ধরনের মন্তব্য করেছেন আমাদেরকে। আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি। বস 2 ও নবাব সিনেমার সেন্সর ছাড়পত্র মুক্তি বন্ধের দাবিতে সমাবেশ করেছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। এফডিসি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে সকালে অবস্থান ধর্মঘট করেন তারা। নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের দাবিও জানিয়েছেন তারা। জাপানের রাজধানী টোকিওতে এখনো দেখা যায় হাজার বছরের পুরনো চর্চা। লোক বিশ্বাস থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের শেষকৃত্য। জগতে সবকিছুরই প্রাণ আছে এমন ধারণা থেকেই এই আয়োজন করছে টোকিওর মানুষ। ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব ঘানায় আয়োজিত ইন্টারন্যাশনাল সার্ফিং ডে কিছু ছবি দেখি। তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলা